দিবস পালন করছে। চমৎকার চমৎকার, এদের মধ্যে ওদের ছেলেরা রুটি করে উঠেছে। কিন্তু এখন আমি বাড়িতে যাবো, আমার বাবা না হয় আসেনি, কিন্তু কাকা বলি কেন এলেন না আমি ঠিক বুঝতে পারছি। ও আপনি কি বক্সিগলিতে থাকেন? আরে না, থাকি না থাকি না, ছিলাম প্রায় 10-11 বছর বাদে আজ আমি এই দেশে আসছি। আরে তুমি চলো না, আমার ব্যাগটাকে নিয়ে তুমি চলো না, যা ভাড়া তার থেকে তোমাকে আমি অনেক বেশি দেবো। বক্সিগলিতে আপনি কোন বাড়িতে যাবেন? নাম করে কন্ট্রাক্টারে উনি হচ্ছেন আমার বাবা। তুমি যখন এখানে থাকো তখন শৈলেন গাঙ্গুলিকে নিশ্চয়ই চেনো। এখনো পর্যন্ত আমার শ্রবণ পন্ডিতে বিজয়কে বলুন বলুন আপনি কে, বলুন আপনি কে? আমি তার পিতা অনেক দিন আগে মারা গেছে, হারিয়ে গেছে যুগ যন্ত্রণার অন্তকারে। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি তোর চোখে গাড়ি এসেছে। তুই কোনদিন আর আমার খোঁজ আমি আমার নিজের পিতার কথা বলছি, নিজের পিতা। তুমি বলছো আমার মায়ের মা পরগাছা। তোমাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। যার কাঠা গুলিগিরি করে তার গাড়ি চলার শোভা পায় না। এই ব্যাগ মাথায় ধরে আমি লক্ষ্য সেই ব্যাগগুলির সামনে গিয়ে যাবো, দেখবো আমার সম্মান কবিতার সম্মান প্রায় থাকে যে আমার কাকুকে পুলিশ এসেছে, চলো আমার শাস্তি দেবো। এই ব্যাগ মাথায় ধরে আমি আমার পুলিশ সামনে যাবো। তোমরা আমার শিশু মনটাকে সেদিন বাবা থেকে রক্ষা করেছো, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। সেই আজ রাস্তার কুলির ভাই কুলি ছাড়া আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে না, আর কিছু হতে পারে। বড় বাবুকে কতদিন বলে
একটা বদল করুন, না হয় আলো টাকা লাগিয়ে দেয়। কানেরই যাচ্ছে না। কি বললাম, কিছু বলবেন? দেবনা কি দুপুরে বাড়ি এসেছে? সে আর কীর্তি রেখেছে দাদা বাবু। আমি আর মেমসাব গাড়ি নিয়ে স্টেশনে গিয়েছি। দাদা বাবু কিন্তু গাড়িতে চড়লেন না, বাক্স বিছানা মাথায় করে সদর রাস্তা দিয়ে গট গট করে হাঁটছে। আমরা গাড়ি নিয়ে পিছু পিছু। গাড়িতে চললেন না কেন? সে আমি বলতে পারবো না। ভগবান, মেম সাহেবের সঙ্গে কি তর্কাতর্কি হয়েছে তা তো জানি না। তারপর কি করেছে জানো না? সেই বাক্স বিছানা মাথায় করে সুতা পাতের কাছে গিয়ে কি বলছিস ভগবান? দেবু, বড় বাবুর কাছে তখন অনেক লোক, শঙ্কর বাবু, হিমাদ্রি বাবু, আরো অনেক। বড় বাবু ওই অবস্থায় দাদা বাবুকে দেখে লজ্জায় মাটির সাথে নিয়ে পড়লো। তারপর তারপর শঙ্কর বাবু বললেন, এ জিনিস হইল বেডিং সুটকেস মাথায় নিয়ে দেবু এসেছে। দাদা বাবু বললেন, কুলির ভাইপো, কুলি ছাড়া আর কি হবে মামা। বলেই এক করে বেরিয়ে গেল। আলিশি কাটতো না। ওদেরকে ডাকিস না, ওদেরকে ডাকিস না, তাহলে আজ আর আমার রক্ষে নেই। দাদু ভাই, কথা শোন, দাদু ভাই। ডাকছিস কেন? এসব কি? হ্যাঁ? দিলা জলে ভিজিয়ে শুকনো রুটি চিবাচ্ছে কেন? এত নোংরা খালি বাসন বাটি কোথা থেকে জোগাড় করেছো তোমরা? কেন ওই ভাঙা থালায় ওনাকে খেতে দিয়েছো? কেন কেন জবাব দাও। বুড়ো মানুষ, ডিজেলে যদি ভেঙে ফেলে, তাতে তোমার বাবার যাবো। তোমরা কেমনে স্টিলের দামি বাসনে মাছ মাংসে খাবে, ছড়াছড়ি করবে, আর আমার দিদার বেলায় ভাঙা থালায় নোংরা থালায় একটা শুকনো রুটি কেন? আরে বাবা, রুটি তো। মানে রুটি মাংস খেতে পারে না, হজমের গোলমাল আছে তাই। বিয়ে দেখেছো তো? ও মা, আরে তোর বাপকে জিজ্ঞাসা করে দেখ না, হজমের গোলমাল আছে বলেই তো আমি মাছ মাংস দিই না। তুই তো অবাক করে দেবো। এবারে জিজা করে তো ডাল ভাত খায় না। ঠিক তো খায় না, কিন্তু আমার দিদা খায়। আমি খেতে দেখেছি আমার দিদাকে। 10 বছর আগের কথা আজও আমি ভুলে যাই। পদে পদে তুমি আমার দিদাকে তাচ্ছিল্য করেছো, কথায় কথায় আমার দিদাকে তুমি অপমান করেছো। তখন আমার বয়স ছোট ছিল, আমি কোনো প্রতিবাদ করতে পারিনি, কিন্তু আজ আমি সব প্রতিবাদ করব। কেন ওরা দেশে মাথা গরম করছিস কেন? উনিকে বলছি না তোমার মা? উনি কি তোমার গর্ভধারণী জননী না এই বাড়ির মাইনে করা দাসী? কি হাল আছে?
হ্যাঁ কি হারাতে রেখেছো? আমার মায়ের পোশাকের দিকে তাকাও আর তুমি তোমার মায়ের পোশাকের দিকে তাকাও। কাপড় চোপড় নষ্ট করে ফেলে তাই। আরে কাকে বোঝাচ্ছো, কাকে বোঝাচ্ছো? ওরে ওরে শৈল, এই দুঃখ আমার বললেও যাবে না রে। এই দুঃখ আমার মরলেও যাবে না, মরলেও যাবে না, মরলেও যাবে না। বাবু থালা গিলাস কি আলমারিতে তুলে রাখবেন? কেন? ওই যে ছোট বাবু বলে গেলেন 6 বছর বাদে দিনার স্ত্রী এসে আপনাদের খেতে দেবে। অপদার্থ নির্বোধ কোথাকার। যা আলাদা একটা নর্দমায় ছুড়ে ফেলে দে। আর শোন, মাকে রান্না করে আসন পেতে খেতে দিতে বলবি। স্টিলের বাসন যেন খেতে দেয় বলবি, এটা বড় বাবুর হুকুম। আর বলেন বাবু বলেন। কাল সকালে আমার সঙ্গে বাজারে যাবি। মার জন্যে নতুন জামা পোশাক কিনতে হবে। আর এক্ষুনি ওই চার তলার ঘরটা পরিষ্কার করে রাখ। মা এখন থেকে ওপরেই থাকবে। আগে সে ঘরে তো মেম সাহেব থাকে। মেম সাহেব আগে আপনার শাশুড়ি মা যখনই আসে ও ঘরেই তো থাকে। উনি শাশুড়ির চেয়ে মা অনেক বড়, বুঝলি? অনেক বড়। পৃথিবীতে মায়ের মতো কোনো বস্তুই নেই। তুই তোর লেখাপড়া শিখিসনি? তুই কি করে জানবি? মা কি তুই কোনো দিনও জানবি না। মুখে মুখে রাম একেই বলে খেলার নাম বাবা। এতদিন বুড়িকে কি কষ্ট নাই দিয়েছেন এখানে একমাত্র ওই ভগবান। আজ উপযুক্ত ছেলে এসে সেই ধমক দিয়ে অমনি বাবু সুর করছে। ছোট বাবু বলেছে এই খেলা গিলাস যত্ন করে তুলে রাখি। 10 বছর বাদে চেনার স্ত্রী এসে মাকে খেতে দেবে। এই জন্য কথাই বলে খেলার নাম বাবা। আপনার স্ত্রী বেঘাত আমার যেটা ঘরে বইনি কেন? কম বলছি, বিলাতি কাম। এখনো বেরিয়ে বলছি। চেঁচাচ্ছেন কেন মেয়ে? ওভাবে বাবু মা থাকবে। আমি যা বলবো সঙ্গ এতদিন তাই হয়েছে, কিন্তু আজ থেকে আর তা হবে না। তোমার যদি এতটুকু আত্মসম্মান জ্ঞান থাকে তাহলে কাল থেকে আর এই বাড়িতে তুমি আসবে না। এখানে না থাকলেও আমি সব কথা শুনেছি। আশা করি তোমরা আর আমাকে অযথা ক্ষিপ্ত করে তোমাদের স্বার্থের ছবিগুলো আমার হৃদয়ে রক্ষাক্ষরে আঁকা আছে। তাই জ্ঞান হওয়া অবধি আমি মাকে কোনোদিন শ্রদ্ধা করতে পারিনি, আমার বাবাকে কোনোদিন আমি ভালোবাসতে পারিনি। তোমরা শুধু আমার জীবনটাকে পিছিয়ে দাওনি, তোমার মেয়েকে যারা বড় আশা করে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছিল তাদের আশা আকাঙ্ক্ষাকে তুমি কলে
এই পৃথিবীতে আপন বন্ধুর কেউ নেই যদি কিছু পারে কিছু কেউ আপনারা কেউ জায়গা থেকে উঠবেন না, আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কেউ দয়া করে জায়গা থেকে উঠবেন না। এই জগতে
বাড়ি ভাড়াটা আমরা মিটিয়ে দেবো। দেখুন অনন্তবাবু, আমি চামার হতে পারি, তাই বলে আমি তো বলেছি বাড়ি আসবাবপত্র বিক্রি করে আমার ভাড়ার টাকা মিটিয়ে দেবো বলেছিলেন। তবে ভাড়ার টাকা বিক্রি করলেন কেন? ওই আসবাবপত্র বিক্রি করলেন কেন? ভাড়ার টাকার জন্য অভাব, বুঝলেন? অভাব মানুষের চিরকাল থাকে না। আপনার সালাদের দেখুন না কি ছিল আর আজ কি হয়েছে। কথায় বলে এই কথা খুঁজতে দেরি লাগে, কিন্তু কপাল কপাল খুঁজতে দেরি লাগে না। দরকার নেই আপনার ভাড়ার টাকা আপনি আমরা এখানে থাকবো। কোথায় যাবেন আপনারা? যাবো কোথায়? এত গল্প চাইছেন কেন? এতদিন তো আমার টাকা আদায় করবার জন্যে আপনি আজ এসেছেন। আমরা দেখাতে চাই না আমরা মানুষের সহানুভূতি হালুয়া হঠাৎ দিদিমণি এমন নাইমুখী হয়ে উঠলেন কেন? চেষ্টা তো ভালো দেখছে না। ও বোধহয় অনন্তবাবু, কি ব্যাপার বলুন তো? এমন নিরীহ শান্ত মানুষটা হঠাৎ এমন অশান্ত হয়ে উঠলেন কেন? আমরা চলে যাচ্ছি বিরাটবাবু। এই সংসারের সমস্ত হিসাব নিকাশ মিটিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা চলে যাচ্ছি। ঠিক, লেখাপড়া শিখে এই দুর্বুদ্ধি হলো আপনাদের। দুঃখকে যদি জয় করতে নাই পারলে তাহলে কিসের মানুষ? আমার বাবা যখন মারা যান আমার বয়স তখন 3 বছর। 35 সম্পত্তির মধ্যে ছিল এক জোড়া গাড়ি পাবে। তাই বলে আমি কি মরে গেছি? শুধু অভাবের জন্য নয়, শুনেছি কিছু কিছু কথাও আমার কানে এসেছে। পৃথিবীতে শত লোকের অভাব নেই, জানেন? আপনার উপকার করতে পারুক চাই না পারুক, ওই 5টি দেওয়ার বেলায় কিন্তু 16। ডাকুন ওকে ডাকুন। স্বামীকে উপজের হাত থেকে বাঁচাতে যে মেয়ে নিজেকে পণ্যের মতো বিক্রি করে দেয় তাকে দেখে আমি ধন্য। বাবু সতীত্বের সংজ্ঞা কি মশাই? যে মেয়ে স্বামীর কোলে শুয়ে পর পুরুষের ধ্যান করে তাকে আপনি কি বলবেন? সতী না অসতী? বাড়তে গা উজাড় হয়ে যাবে। সতীত্ব দেহে নয়, সতীত্ব হচ্ছে মনে মনে। আপনি একটু দাঁড়ান। আমি চন্দ্রাকে ডাকছি। আপনাকে আর ওই দৌড়াতে হবে। কাল সকালে আপনি আমার বাড়িতে যাবেন। আপনাকে আমি 5,000 টাকা দেব। 5,000 টাকা দেবেন আমাদের? অমনি অবিশ্বাস হয়ে গেল কেন? এরকম পোশাক পরেছি বলে আমি কি কাউকে টাকা দিতে পারি না?
দোকান খালি পড়ে আছে, এটা আপনি মুদির দোকান করবেন, চালান জমাটা লাগে সব আমি দেবো। আপনি এত মহান বিরাট বাবু, আপনার অন্তর কাজে এত উদার। যত পারে পূজাবোধ করুন, কিন্তু ওই যে বললাম পাঁচ পূজাও দেবেন না। কাল ভোরবেলায় যাবেন, আজ রাতে দোকানটা আমি পরিষ্কার করে রাখি। আর আমার চন্দ্রাদিকে বলবেন, তার বুড়ো দাদা বলে গেছে আত্মহত্যা মহাপাপ, সতীত্ব দেহে নয়, সতীত্ব হচ্ছে আশ্চর্য এই পৃথিবী, আশ্চর্য এই পৃথিবীর মানুষ, কার হৃদয়ে কার জন্য বইছে স্নেহ মমতার ফুলক ধারা, কেউ তা বলতে পারে না। নইলে যাকে আমরা অমানুষ ভাবতাম, বিলাসবাবু চলে গেছেন। গেছে জানো, কি? সতীত্ব দেহে নয়, সতীত্ব সতীত্ব করে। আমি সব শুনেছি, শুনে লজ্জায় মাথা আমার নত হয়ে গেছে। জানেন না উনি অথচ সতীত্বের যা ব্যাখ্যা করলেন তার তুলনাই হয় না। আমি তো ইচ্ছা করে আমার নারীত্ব বিসর্জন দিয়েছি। চন্দ্রা, আমি জানি চন্দ্রা, আমি সবই জানি। আমি তো ছোট্টা তবে একটু বসিয়ে দাও চন্দ্রা, তাহলে যে পড়ে যাবে। কতদিন হয়েছে তোমার জ্বর? সঙ্গে কাশি আছে, কাশির সাথে আজ রক্ত। আমার জীবন বোধহয় শেষ হয়ে আসছে। যদি পারিস সে বাপিকে ছোটবেলায় আমি দেখেছি যে আপনি তোকে প্রাণ দিয়ে সেই বাপি আছে কিনা তুমি দেখো চন্দ্রা। পৃথিবী পরিবর্তনশীল, বাপি ছোট থাকে, ছোটবেলায় ভালোবাসত। আচ্ছা, এই বাড়িতে কি চন্দ্রা বেশি থাকেন? আমার নাম দেবব্রত গাঙ্গুলি, চন্দ্রা পিসি আমার আপন পিসি। পিসি, পাচ্ছে না পিসি, পাচ্ছে না, কেন না পিসি, চুম্পা পিসি মশাই, পিসি মশাই বেঁচে থাকো।
তার নাম হচ্ছে দেবব্রত গাঙ্গুলি। ছোটা ছোটা করছিস কেন ছোটা আমার সামনে শত্রুতা করবে কাকামণি। আমি কি করেছি তোমার কাছে? প্রবাসের থেকে প্রাণ করে আমি তোমাদেরকে কোনোদিন চিঠিপত্র দেয়নি, কিন্তু ওই প্রবাসে থেকে দিন রাতে সর্বক্ষণ আমি শুধু তোমার কথাই ভেবেছি। আমি বিছানা করে দিচ্ছি বাবা তুমি এসো বাপের জন্য ওইসব লৌকিক কথা বাদ দাও বেশি। কাকামণি, তুমি হেঁটে যেতে পারবে কাকামণি? হ্যাঁ পারবো তো। পাপি কি কিছু করবে? ভালো আছে কাকামণি, ভালো আছে। আমার বাবা সেই বুড়োটা যে কোথায় গান লাগিয়েছে মাথায় বুঝে যাচ্ছে। তোমাকে নিয়ে হাসপাতালে পৌঁছে দিয়ে আমি ওই বুড়োটাকে খুঁজতে বেরোবো। এখন যে আমার অনেক কাজ বাকি কাকামণি। ওরে পাপি তোর হলো শুরু আমার কাকামণি, অথচ কত রঙিন স্বপ্ন আমি দেখেছি। হ্যাঁ, কত আশা ছিল, কত স্বপ্ন ছিল, সব শেষ। ওরে পাপি কাকামণি, কপাল দোষে আমার সব শেষ হয়ে গেল। কাকামণি, কপাল মন্দ হলে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদরা ভাই। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্বন্ধ রাখে না সহোদরা ভাই। বিধি হলে ভাই নারী পুড়ে না, বিধি হলে ভাই নারী পুড়ে না, আশার আশায় বুঝি বলে সম্বন্ধ রাখে না সহোদরা।
বাপি একদম তুমি ওই বাজে কথা বলবে না। চলো চলো বলছে, নাহলে কি তোমাকে জোর করে ধরে আমি তোমাকে কাপে তুলে নিয়ে যাবো। বাপি এই স্নেহ মমতাটুকু যদি আরো 8 বছর আগে পেতাম তাহলে এমনি ভাবে আমার অকালে কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্মত রাখে না সহোদরা ভাই। চিঠি হলে ভাই নাহি পড়ে না, আশায় আশায় বুঝি পড়ে না। সম্মত রাখে না সহোদরা ভাই। কপাল মন্দ হলে সবাই মন্দ বলে, সম্মত রাখে না। কি বলছো দাদা? দেবো আইকার অফিসে চাকরি পেয়েছে। হ্যাঁ, গ্রেড অফিসার হিসেবে কাজে যোগদান করেছে। এমন লোভনীয় চাকরি, কিন্তু টাকারও ছোকা। লাখো লাখো শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে। আয়কর কমিশনার মিস্টার মুদলকে চেনো তো? অবশ্যই। তার মেয়ের সঙ্গে কি বলছো তোমরা? তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে? কিছুই জানলেন না, জামাইবাবু কিছু জানলেন না। একটা অবাঙালি মেয়েকে বিয়ে করছে আমাদের দেখো। ওর ট্রেন তো তুই জানিস। যা করবো বলবো তা তো করবে। আজই আমার সাথে ওর ফোনে কথা হয়েছে, আমাকে ওয়ার্নিং দিয়েছে। বললে রিটার্ন যেন ঠিক দাখিল হয়। হিসাবের কাজগুলি হলে সাত ঘাটের জল খায়। তোকে আমি হাজার দিন নিষেধ করেছি, রিটার্নে যেন কাজ চুরি না হয়। আমাদের গভর্নমেন্টটা কিছু বলো, কেন আমরা সরকারকে দরকার দিব? তুমি খাবো তো দাদা। ও যদি কড়াকড়ি করে ওই তারপর দেখিয়ে দেব কালকের কুস্তে ছোকরা আমার কি করতে পারে। ঠিক আছে, যা করবার তুই কর। আমি আর এর ভিতর নাচ করাবো না। অনেক পাঠ ঘুরতেছি, আর পাঠ ঘাটতে চাই না। তবে যা করবি ভেবে চিন্তে করবি। দেবো কিন্তু তোমার নয়, যা কেউ কি। তলায় ফেলে ওই কেউটের মুখটা ভেঙে পুড়িয়ে দাও। আমার ভয় সরকারি কর্মচারী ঘুষ পায় না। কত মহাপুরুষকে দেখলাম এই খবর কন্ট্রাক্টর সাহেব। জাতীয় সড়ক তৈরি হয়ে গেল, সে খবরে তোমার কি আমি তো দেশের একজন নাগরিক, সরকারের স্বার্থের সাথে আমারও তো স্বার্থ জড়িত। বলছে বাড়ি থেকে নবগ্রাম পর্যন্ত রাস্তা চলে যাচ্ছে কেন? কত ইঞ্চি জমিন দিয়েছিলে? 10 নম্বর ইট দিয়েছি। দিল্লি রোডের গুদাম থেকে বিটুমিন নিয়ে চুনার হাড় হারিয়ে তুমি বলো নেই? কোথায় যাচ্ছেন অর্জুন সিং? এখনই কথা জাতীয় স্বার্থ নিয়ে সিনেমিনি ফেলছো তোমরা। রেহাই পাবে না নন্দিনী মুখার্জি, জনতার দরবারে তোমাদের রেহাই হবে, তোমাদের বিচার হবে। আমি কিন্তু তোমাকে সাবধান করে দিচ্ছি প্রধান, পাগলামি ছুটিয়ে দেবো। নীলকণ্ঠ আমি নিজের চোখে রেখেছি, রঙি করে এস্টনসি বড়ানো করে বিক্রি করো রে। চলে আমার বড় গলা
আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। এত বড় কথা কেন? ভগবান তৃপ্তি করে বলবো না। অগ্নিপতি চারটা বাড়ি করতে যত মাস খরচ হয়েছে সেটা তুমি বল কিনা? বলবে না। তোর মরা বাবার তৃপ্তি করে বল। তবে রে সমস্যা আবার যদি কোনোদিন অশালীন মন্তব্য করতে শুনি তোকে আমি জ্যান্ত মাটিতে চাপা দিয়ে দেবো। শালা, বেশ মজা তো। পুরা সরকারি লোহা চুরি করবে আর আমরা দেখেও বলতে পারবো না। আসলে এই সমাজে রঙে রঙে ঘুম ধরে গেছে। যে যত বড় চোর সে তত বড়। আমি ভবিষ্যৎবাণী করে গেলাম 10 বছর বাদে তুই আগে চোর নাম করা লেজার হবে। যেটা বল মামা, হঠাৎ এই বৃদ্ধ লোকটাকে তুমি খুন করতে উদ্যত হয়েছিল কেন? ভাগ্য ভালো যে তুই এসে পড়েছিস, নইলে ওই শালাকে মামা, তুমি নাকি দেখে পড়ে যারা শিক্ষিত ভদ্র লোককে, তাহলে তোমার মুখের ভাষা ওই পুলিশের মতো কেন? তুই কি পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসেছিস দেবো? না মামা, পায়ে পা দিয়ে ঝগড়া করতে আমি আসিনি। ওই বৃদ্ধ লোকটার গায়ে হাত তুলে তুমি অন্যায় করেছ, আর এই অন্যায়ের শাস্তি তোমাকে দিতেই হবে। মাতার উপর ভগবান বলে তুমি কেউ থাকে তাহলে তিনি তার বিচার করে নেয়, আর যদি না করে নেয় তাহলে বলবো এই মানুষ যাকে ভগবান বলে মুক্ত করে নেয় আসলে তিনি ভগবান নয়। তাই তার হাত থেকে মুক্তি করানো তুমি আমার হাত থেকে মুক্তি পাবে। তুমি তো হতে পারো, তাই বলে আমি তো তোমার ছোট লোক হতে পারি। তুমি তুমি নাকি আমার ছোট দাদুকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। তোমার ভাগ্য সুপ্রচ্ছন্ন যে আমি সেদিন বাড়িতে ছিলাম না, আর আমি বাড়িতে থাকতে যে হাতখানা তুমি আমার দাদুকে দিয়েছিলে সেই হাতখানা তোমার থাকতো না। দেবু, ঠিক আছে, আজকের অপমানের কথাটা আমার মনে রইল। এই অপমানের জবাব এই হিমাদ্রি মুখার্জি কাজেই দেবে। মামা, ছোটবেলা থেকে একটা গোত্র সাপকে দুধ কলা খাইয়ে পুষিয়েছি, বড় হয়ে সে ছবল মারতে চাইছে। কিন্তু মনে রাখিস দেব, আমারও নাম হিমাদ্রি মুখার্জি। মার খেয়ে আমি কিন্তু মায়ের হজম করব না। এদের অর্থের অহংকার চূর্ণ, অশুভ শক্তির কাছে কোনদিন মাথা নত করেনি, আর আজও যারা সরকারের কর ফাঁকি দিয়ে গড়ে চলেছে বিলাসের ফ্যাক্টরিটা, তাদের সেই সুখের ফ্যাক্টরিটা আমি একেবারে ভেঙে চুরমার করে দেবো। বাবু, বাবু, কি চাই? দুটো ভাত। ভাত? হ্যাঁ, আর দুদিন আমি কিচ্ছু খাইনি। দয়া করে আমাকে দুটো ভাত দিন বাবু। আমি বড় অভাগা, এত চাকরি এত খাওনি, তবু জমরাজের দয়া হয় না। এই তো বয়সী আপনি ভিক্ষা করতে বেরিয়েছেন কেন? ছেলে অর্থ নেই নাকি আপনার? ফের বসতে কেন? হাত নেই বাবা। মানুষের কান্না কিন্তু আমার একেবারে অসহ্য হচ্ছে।
আমি তোমাকে প্রাণ বলে আশীর্বাদ করছি, তুমি সুখী হবে বাবা, তুমি সুখী হবে। কোথায় থাকেন আপনি? আমি এতদিন হাসপাতালে ছিলাম, 2 দিন হলো ওরা আমাকে ছেড়ে দিয়েছে। এখন আমি শুনুন, আমি রোজ রেপোর্টের অফিসে যাই। এই টাকা ফুরিয়ে গেলে তুমি এই রাস্তার ধারে এসে দাঁড়াবে, আবার আমি তোমাকে কিছু দিয়ে যাবো। অসুখে আপনি মরে যাবেন, অসুখে আপনি মরে যাবেন। কম খরচে কম থেকে আবার টাকা হয়ে গেলে বেঁচে থাকা আপনি এখানে আসবেন, বেঁচে থাকার আমি আপনাকে আবার কিছু টাকা দিব। আমি আপনাকে আবার কিছু টাকা এখন দুনিয়া এমন মানুষ আছে। মেঠোমশাই, দেবব্রত কি বলে গেল আপনাকে? দেবব্রত কে? সে কি আপনার নাতি শৈলেনের ছেলে দেবুকে আপনি ভুলে গেছেন? আমি চিনতে পারিনি, দাদু ভাইকে আমি চিনতে পারিনি। কতদিন কত যুগ আমি ওকে দেখিনি, কত সুন্দর দেখতে হয়েছে আমার দাদু ভাই। আপনাকে কি চেয়েছিল বাবা? এই দেখো, এই 10 টাকা আরো বললে এই টাকা ফুরিয়ে গেলে এখানে সে দাঁড়াতে আবার আমাকে টাকা দেবে। আরো বললে কোনো পথে থাকলে মরে যাবে, একটা বাড়ি ভাড়া দেবে। আপনি আমার সঙ্গে আপনি আমাকে এতদিন দেখেছেন অন্য দেশে, অন্য পরিবেশে, সে সব আমি ছেড়ে দিয়েছিলেন। এখন ট্রেনে হকারি করে আমি পেটের ভাত জোগাড় করি। যাবেন আমার সঙ্গে? এই বৃদ্ধের মজা তুমি কেন নেবে বাবা? আমার নিজের সন্তানে আমাকে দেখলো না। চন্দ্রিমা আমাকে নবজন্ম দিয়েছিল ষোড়শাই, যার জন্য আপনাদের সবার কাছে আমি আজ ঋণী। নিজের মাত্র বোনকে এই সুন্দর সমাজের মাঝে আমি হারিয়ে ফেলেছি, আবার আমি ফিরিয়ে পেয়েছি আপনার মেয়ে চন্দ্রিমার মধ্যে। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না বাবা। চন্দ্রিমা তো আমার মেয়ে, সে তোমাকে আসল চলো বাবা, আর তুমি আমার সন্তানের কাজ করলে। আপনি
আপনাকে বুঝে বলুন দাদা, মাদ্রাজি মেয়ে বিয়ে করলে আমি ওকে ত্যায্য পুত্র করবো। দেশে কি বাঙালি মেয়ের অভাব, নাকি বিয়ে বয়সের পার হয়ে যাচ্ছে? বলে আমি দেখতে পারি, তবে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। ছোটবেলা থেকে ও ভীষণ জেদি। তার উপর তোমার কোনো কোনো কথায় ওর মনে সব পড়ছে। সে কি দাদা? দার্জিলিং গিয়ে পড়বার ইচ্ছেও ছিল না, জোর করে তোমরা ওকে পাঠালে। জোর করে পাঠিয়েছিলাম বলে আজকের সর্বভারতীয় চাকরিটা অনায়াসে হয়েছে। এখানে পড়ে থাকলে একটা কিরানির চাকরিও যুক্ত। আচ্ছা শোনেন, বলুন। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, মেঘনাথ সাহা সহ বাংলার বহু কৃতি সন্তান জীবনে প্রতিষ্ঠিত হয়েছে। তারা কি সবাই ওই কনভেন্টে পড়েছিলেন? বাংলার বাদ স্যার আশুতোষ চন্দ্র, তিনিও কি ওই সাহেবদের স্কুলে পড়েছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ওদের কথা ছেড়ে দিন, ওরাও সেই ঘনজন্মা মহাপুরুষ। আসলে এটা হচ্ছে মনের কমপ্লেক্স। পয়সা থাকলে অনেক রকম বিলাসিতা করে মানুষ, এও এক ধরনের বিলাসিতা। আপনাকে বুঝিয়ে বলুন, ও যদি মাদ্রাজি মেয়েটাকে বিয়ে করে, আমার বিষয়ের সম্পত্তি জানা করেও আমি তাকে দেবো না। ও ভাই, তুমি ওই দেবুকে দেখিও না। প্রথম কথা, ও যার মেয়েকে বিয়ে করছে তার ওই একটি মাত্র মেয়ে। কলকাতায় ওই ভদ্রলোকের দুখানা বাড়ি আছে। তাছাড়া দেবুকে মাইনে পায় একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এরা। তার মানে ও যা খুশি তাই করবে, আমরা তার প্রতিবাদ করতে পারবো না। মা বাবার কোন দাবি নেই সন্তানের উপর। আচ্ছা আচ্ছা শোনেন, একটা কথা বলবো তোমাকে, রাগ করবে না তো? আপনি বলুন। নিজের মা বাবার জন্য তুমি কি কর্তব্য করেছো? অনেক অনেক করেছি, প্রয়োজনের অতিরিক্ত করেছি। গাড়ি চড়ে কোথাও গঙ্গা নাইতে চলেছি, খাওয়া পড়ার অভাব রাখিনি, যার তারা বাড়িতেই করেছো করেছো, কিন্তু তার মধ্যে আন্তরিকতা ছিল না। তোমার তোমার বাবা নিরুদ্দেশ, তার জন্য তুমি কি করেছো? খোঁজ করেছি। না বলে আমি কি করতে পারি বলুন? কাগজে বিজ্ঞাপন দিয়েছিলে, রেডিওতে অ্যানাউন্স করেছিলে। কি মুশকিল, আমার সময় কোথায়? আপনি তো নিজের চোখে দেখতে পাচ্ছেন। সময় ঠিকই ছিল, ছিল না তোমার মানসিকতা। দাদা, কর্তব্য আর আন্তরিকতা এক জিনিস নয়। তোমার ছেলে কাগজে বিজ্ঞাপন দিয়েছে, নিজে খুঁজেছে গোটা শহর, পুলিশে ইনভলভ করেছে, অথচ তুমি দাদা। দেবনাকে বিয়ে করেছে? করতে পারে। প্রতিবার মানে তুমি নাকি নিজে দাঁড়িয়ে থেকে দেবকে বিয়ে দিয়েছো? ভাই হয়ে তুমি আমার শত্রুতামি করতে পারলে দাদা? আমার একমাত্র সন্তান। তুই অযথা অতলা হচ্ছিস। বিয়ে এখনো হয়নি, 7 দিন আগে নোটিশ দিতে হয়, তাই ওরা দিয়েছে। এবং 2জন সাক্ষীর দরকার, ওই সিনেমার আমার নামটা ঢুকিয়ে দিল। তুমি ওকে বুঝিয়ে বলো না দাদা, এ বিয়ে হবে না, হতে পারে না। ব্যারিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছি, কথার খেলা করে আমি সমাজে মুখ দেখাতে পারবো না দাদা। দেবু কয়দিন বাদে আসছে, মনে থেকে আমি আসতে বলেছি। বুঝিয়ে সুঝিয়ে দেখি যদি রাজি করাতে পারি। কখন আসবে দাদা? কখন আসবে? কখন আসবে? এই 7টার ভিতরে আসবে। আমার মনের অবস্থা তুমি বুঝতে পারছো দাদা? এই ছেলের জন্য আমি কি না করেছি, আর সেই ছেলে আজ আমাকে মা বলে ডাকে না। আমি কাউকে বলে শুধু কি তাই, একটা ঝাড়াই করা ভাঙা থালে যত্ন করে আলমারিতে তুলে রেখেছে এবং বলেছে 10 বছর বাদে মা যখন বুড়ি হবে তখন ওই থালায় খেতে দেবে বলেছে। দাদা, আসো দাদা। দাদা, আমার বুকটা ভরে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আসো। ও ছেলেকে বিশ্বাস করে, ওই ভাঙা থালায় আমাদেরকে খেতে দেবে।
তোমার ভাই তোমাদের এবারে তো আমাকে আসতে নিষেধ করে দিয়েছে। আরে ওর কথা বাদ দে তো। তোর মা কি বলতে চাই শোন। আমি বাড়ির ভেতরে যাচ্ছি। এই শোন, যাবার সময় আমার সঙ্গে দেখা করতে আসিস। আচ্ছা আচ্ছা কথা আছে। আচ্ছা আচ্ছা এবার কি বলবে? দেবু লক্ষ্মী বাবা আমার, তুই মাদ্রাসে মেয়েকে বিয়ে করিস না বাবা, তাহলে সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আমি আমরা বড় করে তো বিয়ে দেবো। দেবো ব্যানার্জির ছেলের সাথে, না ব্যানার্জির ছেলের সাথে আমি তো বিয়ে দেবো বাবা। তুমি ওই মাদ্রাসে মেয়েকে বিয়ে করিস না বাবা। ওরা পুরো চুল দেবেন থবেন আর মেয়েকেও বিয়ে পাস, অপূর্ব সুন্দরী। আমি বুঝতে পেরেছি, আমার বিয়ের কথা শুনে তোমার একেবারে সব চাল গোল কাটিয়ে না, কিন্তু আমার সিদ্ধান্ত বদল হবে না। বাবা মা গুরুজন তাদের মুখে চুনকালি মাখাতে নেই। তোমার মায়ের জন্য কথা দিয়েছি, তার মর্যাদা রক্ষা করা তোমার উচিত। বাবা মা গুরুজন, তাহলে তোমার বাবা মা তোমার কাছে কি? তারাও যে গুরুজন। একেবারে ভূতের মুখে রাম নাম। তোমার বাবা মা যদি তোমার কাছে গুরুজন, তাহলে তাদের প্রাণে তুমি ব্যথা দিয়েছ কেন? কেন কেন তাদের তুমি তুচ্ছ তাচ্ছিল্য করো? কেন তাদের সামনে তুলে দিয়েছ কেন তাদের চোখে দিবা রাত্রে তুমি চল ধরাচ্ছ? কথায় বলে আপন আচারী ধর্ম পরকে শেখাও না, পরকে শেখাও। তুমি নিজের মা বাবাকে অশ্রদ্ধা করে আবার আমাকে কোন মুখে তোমাদেরকে শ্রদ্ধা করতে বলছে? তুই তার শত্রু বাবা, ওই প্রশ্নটা যদি আমার পিতা আমার বাবাকে তোমাকে করে, পারফেক্টের জবাব তোমরা দিতে। বৃদ্ধ জীবন গাঙ্গুলি কি এমন অন্যায় করেছিল? সে রোদে পড়ে কাস্তে অনেক পরিশ্রম করে বড় আশা করে তার ছেলেকে শিক্ষিত করেছিল। বিশ্বাসের আমার দিদা সে কি কোনদিন ভেবেছিল যে ছেলে মা বাবার সুখের জন্য জীবনে কোনদিন সে বিয়ে করতে চায়নি, তার এমন আমল পরিবর্তন হবে? আমার কাকা কি কখনো ভাবতে পেরেছিল যে তোমার জন্য আমার কাকা? তোমাদের কীর্তি কাহিনীর কথা বলতে গেলে বিরাট একটা মহাভারত তৈরি হয়েছে। তবে একটা কথা তোমরা মনে রেখো, কাঁদালে কাঁদিতে হবে, না হবে অন্যতা। বাবা আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই বাবা? কর্তব্য আমার কাকা তোমার সঙ্গে বন্ধ হচ্ছে, দাদু হয়তো মানুষের দুয়ারে জানেন যেটাই কর্তব্যে অবহেলা করে তাদের মুখে কর্তব্যের কথা মানায় না। তোমার যে ছেলেরা দিতে গেছে, তোমাকে তখন বারবার বলেছি ওর সামনে তুমি মা বাবাকে কিছু বলবে না। এখন এখন তুমি ছেলের সামলাও। হ্যাঁ হ্যাঁ তুমি 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 বাবাকে শুকনো রুটি খেতে দিয়েছো, তুমি মাকে দিয়েছো, তাই
আমি কিছু বলতে গেলে তুমি অগ্নি ধমক দিতে আমাকে টাকা দিতে গিয়েছিলাম তাতে অগ্নি পাগলা সৃষ্টি করলে তোমার মতো অলক্ষী যে বাড়িতে থাকবে সে বাড়িতে শান্তি কোনোদিন আসতে পারে না কিছুতেই না। আর সবাই আমাকে দোষে। আমি কি করেছি? বাড়ি বাড়ি যাও আমি কি করেছি? আমি এখন কি করবো বলো না? আমার ছেলে আমার পাশে। এই মৃত্যুদা ঠাকুর আমাকে মৃত্যুদা বাঙালি আমাকে মৃত্যুদা। এই পথে পায়ে হেঁটে আসবে তোমরা। যদি সহযোগিতা করো তোমাকে আমি 1000 টাকা দেবো, কিন্তু খুব সাবধান, পুলিশের হামলা যেন না হয়। আপনি বেথেকে থাকুন না অবশ্যই বিকাল হয় लेकिन एक कहाँ गए 2000 দেওয়া সম্ভব নয়। घर छोड़ दीजिए जाने एकला बोले आज नहीं बेटा हो तो आज दीजिए আমাদের কথা বলতাম, আমরা হলাম লেখাপড়া জানা ভদ্র সন্তান। কথায় কথায় তোমরা ছুরি তুলতে পারো, কিন্তু আমরা কি তাই পারবো? हाँ भद्र करके लेकर वो आज से बोलिए काम वाले यही तो ঠিক আছে, ঠিক আছে ভাই, 1500, 1500 এই নাও। লোকটা মহাভারী বললে পাড়ার মেয়েরা ওর ভয়ে পথ চলতে পারছে না। ওই বেটা নাকি আবার আয়কর অফিসে চাকরি করে, বাপ মায়ের অমতে একটা মাত্রা দিয়ে রেখেছে। তুমি বলো ভাই, এতে বাপ মায়ের মনে আঘাত লাগবে না? जरूर लगता है बाबू ওই কোথায় দিদা আজকে তোমার কষ্ট হচ্ছে না দিদা? না রে দাদু ভাই, না। তুই আমার সাথে থাকলে আমি হেঁটে হেঁটে স্বর্গেও যেতে পারি। তাই বুঝি হ্যাঁ রে ইমান, হ্যাঁ? নিজের বিয়েকে নিজেই ঠিক করে ফেললি। এদিকে আমি রইলাম তোমার আশায়। আমার আশায় মানে সরে, তোর দাদু তো পালিয়ে গেছে, আমার একটা স্বামী চাই না? আমি হ্যাঁ, আমি ভাবলাম তোমার যে মায়ের মতো আমার জন্য এক পাত্রী খুঁজে রেখেছে, এখন দেখছি এই বুড়ি নিজেই ছাপনা তোলা যাওয়ার জন্য ব্যস্ত। সবরীর প্রতীক্ষা করো দেখি মা, সবরীর প্রতীক্ষা করো, তোমার রামচন্দ্র এলো বলে। এই কোনো খবর পেয়েছিস? না বাইরে তবে কাগজের ছবি চাপিয়ে আমি বিজ্ঞাপন দিয়েছি, পুলিশের মিছিলে আমি কল করেছি, রেডিওতে অ্যানাউন্স করেছি। হ্যাঁ দেবু, হ্যাঁ বলো। দেবু, আমার ভাবি নাচবো, আমার সাথে পটপট করে ইংরেজিতে কথা বলবে না তো? দেখিস ভাই, দেখিস আমি আবার মুখ্য সূক্ষ্ম মানুষ। তুমি নির্ভয় থাকো দিদা, রত্না ইডলি গুছাও খাই আর ইংরেজিতে সে কথাও বলে না। ও হচ্ছে মাদ্রাজি মেয়ে, কিন্তু তোমাকে যদি আমি বলে না দেই তাহলে তুমি বুঝতেই পারবে না যে ও মাদ্রাজি মেয়ে। জানো ও ভালো না রবীন্দ্রসঙ্গীতও গাইতে পারে। তাই নাকি? হ্যাঁ। তোর মা না খুব কান্নাকাটি করছিল। কেন কেন কেন? তাহলে আমাকে বললে, দেবুকে আপনি বুঝিয়ে বলুন মা, ও যদি মাদ্রাজি মেয়েকে বিয়ে করে তাহলে
করবে না। তাই বলছিলাম দাদু ভাই, যে এই বিয়ে তো না করলেই নয়। মা বাবার মনে দুঃখ দিতে নেই, দুঃখ দিয়ে তুই কি শান্তি পাবি দাদু ভাই? দেখো দিদা, তোমার যদি অমত থাকে তাহলে তুমি আমাকে বলো, আমি এ বিয়ে ক্যান্সেল করে দেবো। দাদু কিন্তু মা বাবার কথা বলে তুমি আমাকে অতিষ্ঠ করে দেবো। কোন মুখে আমার মা বলে আমি অন্যায় করতে যাচ্ছি? আস্তে চোখের জল ধরছে। কিন্তু যেদিন তোমার মুখ থেকে আমাকে কেড়ে নিয়েছিল, সেদিন তো তোমার দিকে একটি বার তিনি ফিরেও তাকাননি যে তোমার দুঃখমায় কি হয়েছে, কি হতে চাইছে, তুমি কি বলতে চাইছো, একটি বার বুঝে ভাবিনি। তখন বসিনি, কিন্তু আজ বুঝতে পারছে ভাবি, আজ বুঝতে পারছে। তাই অনুতাপ বলতে পারো দিদা, কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো আমার হারানো শৈশব? কোন অনুতাপের বিনিময়ে ফিরে পাবো তোমার কাটা মনের সোনার স্বাস্থ্য? কোন অনুতাপে ফিরে পাবো? তুমি জোড়া লাগাবে তোমার ভাঙা মন? যেদিন চাই সত্য মাথা শুকলেও তার ফিরে আসে না দিদা, তার ফিরে আসে না। শৈশবের সেই সমস্ত আজ আমি ভুলতে পারিনি দিদা, আজ আমি ভুলতে পারছি না। দার্জিলিং গিয়ে 3 দিন 3 রাত আমি কিছু খাইনি দিদা, আমি ঘুমোতে পারিনি। শুধু সর্বক্ষণ তোমার কথা, দাদুর কথা, আমার কাকুর কথা মনে পড়েছে। আমি 3 দিন কিছু খাইনি, ঘুমাইনি। তোর ভালোর জন্যে তোকে দূরে পাঠিয়ে দিয়েছি। আবার তুমি কিন্তু ভুল করছো দিদা, আমার ভালোর জন্য নয়। ওরা আমাকে দূরে সরে দিয়েছিল অন্য কারণে। অন্য কি কারণে? সে কথা আমি তোমাকে বলতে পারবো না দিদা। সন্তান হয়েছে কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। 10 বছরের মধ্যে আমার বাবা এত অর্থ কোথা থেকে জোগাড় করেছে তুমি কি জানতে পারো? কন্ট্রাক্টরি করে তো নিশ্চয়ই, কিন্তু প্রতিটা কন্ট্রাক্টরের পিছনে আছে অনেক প্লেট, অনেক কলঙ্ক। দিদা দিদা, তোমার বৌমা পাইপতে নাচতে যেত, এই কথা কি তোমার মনে আছে দিদা? থাক থাক দাদু ভাই, ওসব কথা থাক, ওসব কথা থাক। বলতে আমিও চাই না দিদা, কিন্তু অবচেতন মন থেকে বেরিয়ে আসে আমার সেই কথাগুলি, সেই তীব্র ঘৃণা বুকের ভিতর আমার কিলবিল করছে। শত শত পুত্র সাপে শত চেষ্টা করেও আমি যে ওদের শ্রদ্ধা করতে পারবো না, আমি ওদের শ্রদ্ধা করতে পারবো না। দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, দাদু ভাই, এই শালা ধাক্কা মারতা है ওই শালা চোরকে বাচ্চা কাहे मुझे धक्का दिला ওই শালা এই তো ডান্সে মারবো ভদ্রভাবে কথা বলো। ধাক্কা আমি দিই, ধাক্কা দিয়েছো তুমি। আরে শালা ভেনিকা বাচ্চা ধাক্কা মারে দি এই ওয়াদাটা এটা দেবু দেবু দেবু, ঝগড়া করে কোনো লাভ নেই। তুই সরে আয়, সরে আয়, তুই ওর কাছ থেকে সরে আয়। না দিদা, না না, কোন অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আর আজ আমি করবো না। এখন তুমি তোমার হাতে ছুরি ফেলে দেওয়া বলছি। দিদা
এইভাবে তোমাকে আমি আমার কাছ থেকে হারিয়ে যেতে দেবো না দিদা, এমনিভাবে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না। আমি করে তোমাকে হাসপাতালে ভর্তি করে দেবো। চলো দিদা, আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। একটা কথা মা বাবার করে দুঃখ দিচ্ছে ভাই, দিদা দুঃখ দিচ্ছে। ওরা আমাদের সাথে যে ব্যবহারই করে থাক না কেন, দিদা 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 ভগবান নেই, অনেক যুগ হলেও ভগবান নিশ্চয়ই আছে। আমার নাতির গায়ে বিড়ি ঢেলে পর করে দিল তো, তার ফল হবই হাতে নাতে। বুড়ো বয়সে বেগ হয়ে প্রাণ বাঁচে গেল। ওর নাতির পা। এবার নরকে গিয়ে নাতির সঙ্গে ঘর কর। আমি কিছুদিনের জন্য বাইরে যাব। হঠাৎ বাইরে যাবে না? সব কাজের কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? দরকার না থাকলে কেউ কি বাইরে যায়? কত কথায় তোমার কি দরকার? আমার জিনিসপত্রগুলো একটু গুছিয়ে রেখো, সন্ধ্যাবেলায় আমি চলে যাব। আর কেউ এসে যদি জিজ্ঞাসা করে হিমাদ্রি কোথায় গেছে, তুমি বলবে আমি জানি না। না, দিদির শাশুড়ি নাকি হাসপাতালে মারা গেছে। কাউন্টেন্টটাকে বললাম এক, আর করলে আর এক। ওই বুড়িটাকে মারার কি দরকার ছিল? আচ্ছা, এখানে থাকা এখন নিরাপদ নয়। সন্ধ্যের গাড়িতে আমাকে পশ্চিমে রওনা দিতে হবে। পুলিশের ঝামেলাটা মিটে গেলে আবার ফিরে আসা যাবে। আমি সব শুনেছি। মা তোকে বাঁচাবার জন্য নিজের জীবনটা তুই আমাকে ঘৃণা কর। আমি রাক্ষসী, আমি পিশাচী, আমি সর্বনাশী। কেঁদো না মা, তুমি কেঁদো না। দিদা মরণের সময় তোমাদের সমস্ত অপরাধ মার্জনা করে দিয়ে গেছে। আমার মনেও কোনো মালিন্য নেই। চলো মা, কাকামণিকে খুঁজে বের করতে হবে। মানুষ মাত্রই ভুল করে, তাও করেছে।
নির্দোষ নই। আশা করি আমার চোখে আঁকু দিয়েছি, আমার বুকটা ধরিয়ে দিয়েছি। বাবাকে খুঁজে এনে আমি তার পায়ে ধরে ক্ষমা চেয়ে সবই হাসপাতাল থেকে পালিয়ে এসেছি মা। বাবু কত যুগ আমি তোমাকে দেখেছি, তাই তো শেষে দেখা দেখতে বিংশ শতাব্দী শিক্ষিত জঞ্জাল আমরা এমনি ভাবে তিলে তিলে রক্ত ঝরিয়ে যাব। এই বন্ধা মাটির বুকে রক্তাক্ষরে লিখে যাব শত শত তরুণের অবক্ষয়ের করুণ ইতিহাস। যারা রাষ্ট্রের দাক্ষিণ্য পেল না, সমাজের শুভেচ্ছা পেল না, বেকারত্বের বোঝা মাথায় নিয়ে প্রতি মুহূর্তে যারা রক্ত ঝরিয়ে গেল, তারা কারা? তুমি, আমি, সে, আরো আরো অনেকে। অপেক্ষা করো, অপেক্ষা করো নুরুমা। আমি আসছি 40 বছর আগে একসাথে জীবনযাত্রা শুরু করেছিলাম। আজ আমাকে পাড় ঢাকায় রেখে তুমি একা চলে গেলে, এমন তো কথা ছিল না, এমন তো কথা ছিল না, এমন চলে গেলে। দাঁড়াও আমি আসছি নুরুমা, আমিও আসছি, আমিও আসছি। গানের পাশের মাঝে এইভাবে পড়ে আছিস? আরে আমার মতো তোর কি কেউ নেই এই পৃথিবীতে? আমাকে আমি আগে যাবো, তুই তো যাবি আমার পরে। এটাই তো পৃথিবীর নিয়ম। আমার অভিমানী সন্তান কার পর অভিমান করে তুই এইভাবে চলে যাচ্ছিস? না না, আমি তোকে যেতে দেবো না। আমি আমার ভিক্ষি তুলবো, ভিক্ষি তুলে আমি তোকে বাঁচিয়ে তুলবো। আমি ভিক্ষি বাঁচিয়ে তুলবো। বাবা আমার সময় চলে এসেছে বাবা। দেখো বাবা, দূরে চিতা চলছে, ওই চিতায় মানুষের আশা আকাঙ্ক্ষা পরিচয়। আমি
বাঁচার মতো দুদিন পরে কাম চলে যাবো। আমার আমি তোরে কেন যাবি বাবা, আমার আমি তোরে কেন বাবা, একসাথে চলে যাওয়া ভালো নয় বাবা। বাবাকে এত ডাকছি, এত কাঁদি, তবু তো মৃত্যু আসে না বাবা। তবু জীবন দেবতা আমায় মৃত্যু দাও। নানু, 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 চলে গেলি, চলে গেলি বাবা। নুরু কি না, ওকে তো স্পর্শ করবি না বাবা। কে তোর বাবা? আমার একটা মাত্র ছেলে ছিল, কসাই। তুই কিভাবে তাকে খুন করেছি একটু জানিস মমতার অভাবে পৃথিবী চলে গেল। পৃথিবী চলবার করে বললে ভাই ভাই দাদু, তুমি এসেছো দাদু? আমাকে রিস্কে নিয়েছিলে, আজ আমার কি রিস্কে দাও? আমি ওকে শ্মশানে নিয়ে যাবো, ছেলের মুখটা করে আমাকে তুমি ক্ষমা করো বাবা। দাদু, দাদু, বাবা যে বড় অন্তত দাদু। আমি তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার দিদা ওনাদেরকে ক্ষমা করে গেছে, তুমি আমাদেরকে পারছি না, পারছি না দাদু ভাই। এই রাজটাকে আমি ক্ষমা করতে পারছি দাদু। দাদু, তোর কাকা মনে কেমন সুন্দর রক্তের বিচারায় আছে, ওর ধূম আর কোনদিন ভাগবে না রে দাদু, ভাগবে না। আমি পারছি না ক্ষমা করতে। অন্তরের অন্তঃস্থল থেকে বেরিয়ে আসছে দাদু, দাদু ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও। করতে হবে ওরা যে আমার সন্তান, আমি মৃত্যুপথের যাত্রী। জীবন নদীর তীরে দাঁড়িয়ে আমি ওদের ক্ষমা করলাম, মার্জনা করলাম। ওরা সুখে থাক, শান্তিতে থাক, ভগবানের আশীর্বাদ অমীয় ধারায় ধরে পড়ুক ওদের মাথায়। আমি রায় দেখে